আমি দীপ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে এই নামি মাল্টিন্যাশনাল ফ্যাশন হাউসে জয়েন করেছি মাত্র 3 মাস হলো। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসাবে দিন রাত এক করে খাটছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার ঠিক উপরে চেয়ারটায় যিনি বসে আছেন তিনি রূপের দিক থেকে যেমন ডানাকাটা পড়ি, মেজাজের দিক থেকেও তেমন সাক্ষাৎ চণ্ডী। নাম শিখা চৌধুরী, এমডি স্যারের একমাত্র মেয়ে এবং আমাদের ডিপার্টমেন্টাল হেড। উগ্র অহংকার আর অসম্ভব দেবীপ্রমাণ ব্যক্তির কারণে সবাই ওনাকে আড়ালে লেডি হিটলার বলেই জানেন, আর ওনার মূল টার্গেট আমি। আজকে সকাল থেকেই মুডটা খারাপ ছিল। নতুন একটা ড্রেস ডিজাইনের ফাইল নিয়ে ওনার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। বুকটা ঢিপ ঢিপ করছে। দরজায় নক করে ভিতরে ঢুকলাম। মে আই কাম ইন ম্যাম? এই নতুন সামার কালেকশনের ফাইলটা। শিখা ল্যাপটপ থেকে চোখ না তুলেই অত্যন্ত শীতল গলায় বলল, রেখে যান। আর কতবার বলেছে দীপ, আমার কেবিনে ঢোকার আগে অ্যাপ্রুভাল নিয়ে ঢুকবেন? দুঃখিত ম্যাম, আসলে ডিজাইনটা খুব আর্জেন্ট ছিল তো, তাই সরাসরি চলে এলাম। আপনি একটু দেখলে ভালো হতো আর কি। শিখা ফাইলটাকে টেনে নিলেন। পাতাগুলো উল্টাতে উল্টাতে ওনার সুন্দর মুখটা কেমন যেন কুঁচকে গেল। হুট করেই ফাইলটাকে ওনার ডেস্কের উপর আছাড় মেরে ছুঁড়ে ফেললেন। বিকট শব্দে আমি কেঁপে উঠলাম। হোয়াট ইজ দিস রাবিশ দীপ? এটাকে আপনি ডিজাইন বলছেন? একটা বস্তির দর্জিও এর চেয়ে ভালো ম্যাচিং করতে পারে। আপনাদের মতো থার্ড ক্লাস লোকজনকে যে কেন বাবা ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিতে ঢুকিয়েছে আমি বুঝতেই পারি না। ম্যাম, আসলে কালকে সারা রাত জেগে আমি আর আমার টিম এই থিমটার উপর কাজ করেছি। যদি কোনো ভুল থাকে কাইন্ডলি একটু বুঝিয়ে বলুন, আমি ঠিক করে দেব। বুঝিয়ে দেব? আমি এখানে আপনাকে চামচ দিয়ে খাওয়াতে আসিনি মিস্টার দীপ। আপনার ব্যাকগ্রাউন্ড কি? মফস্বল থেকে উঠে আসা এক চিলতে সস্তা এডুকেশন। আপনার রুচি এতই সস্তা যে এই ক্লাসি ব্র্যান্ডের মিনিংই আপনি বোঝেন না। এই ফালতু কাজগুলো নিয়ে এখনই আমার চোখের সামনে থেকে দূর হন। নেক্সট টাইম এরকম আবর্জনা নিয়ে এলে আপনাকে ফায়ার করতে আমি 1 সেকেন্ডও ভাববো না। গেট আউট। কেবিনের কাঁচের দেওয়ালের পাশ থেকে অফিসের বাকি কলিগরা হাঁ করে তাকিয়েছে আমার দিকে। আমার কান ঝাঁঝা করছিল। অপমানে আমার ফর্সা মুখটা লাল হয়ে গেল। ফাইলটাকে কুড়িয়ে নিয়ে আমি কোনো মতে ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিতে দিতে ভাবলাম, চাকরিটা এবার হয়তো ছেড়ে দেব, কিন্তু আবার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য এই মোটা মাইনের চাকরিটা বড্ড দরকার। কাকতালীয়ভাবে ঠিক তার পরের সপ্তাহে একটা বড় ক্লায়েন্ট মিটিং ছিল। আমি দিন রাত এক করে ইন্টারন্যাশনাল প্রজেক্টের প্রেজেন্টেশন তৈরি করছিলাম। কনফারেন্স রুমে জাপানি ক্লায়েন্টরা বসে আছেন, এমডি স্যারও সেখানে আছেন। আমি প্রজেক্টর অন করে প্রেজেন্টেশন দেওয়া শুরু করলাম। ক্লায়েন্টরা বেশ মন দিয়ে শুনছিলেন। ঠিক মাঝপথে শিখা ম্যাম আমাকে থামিয়ে দিলেন। স্টপ ইট দীপ, জাস্ট স্টপ দিস ননসেন্স। পুরো কনফারেন্স রুমে তখন পিনপত নীরবতা। এমডি স্যার ভ্রুকুচকে তাকালেন। কি হয়েছে ম্যাম? স্লাইড নাম্বার 5-এ কি কোনো প্রবলেম আছে? আপনার প্রেজেন্টেশন দেওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনার ইংরেজি উচ্চারণ শুনলে মনে হয় কোনো লোকাল বাসে কন্ডাক্টরি করছেন। ক্লায়েন্টদের সামনে আমাদের কোম্পানির ইমেজ এভাবে নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? মুহূর্তের মধ্যেই আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ইংরেজি উচ্চারণ যথেষ্ট ভালো, কিন্তু ওনার মূল উদ্দেশ্য ছিল সবার সামনে আমাকে ছোট করা। ম্যাম, ক্লায়েন্টরা কিন্তু বুঝতে পারছেন, ওনারা কিন্তু কোনো আপত্তি করেননি। মুখ বন্ধ রাখুন। আপনি আমার কথার উপর তর্ক করছেন? আপনার মতো একজন সামান্য কর্মচারীর এত বড় স্পর্ধা? বাবা, ওমেশ সানসদের সামনে এই অযোগ্য ছেলেটাকে প্রেজেন্টেশন দিতে দেওয়া মানে আমাদের স্ট্যান্ডার্ড ডাউন করা। দীপ, আপনি এক্ষুনি কনফারেন্স রুম থেকে বেরিয়ে যান। বাকি প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি। এমডি স্যার কিছু বলতে চাইলেন,
কিন্তু শিখার জেদের সামনে উনিও চুপ করে গেলেন। জাপানি ক্লায়েন্টরা অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগলেন। আমার চোখের কোণ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। একটা আস্ত কর্পোরেট মিটিংয়ে সবার সামনে এভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া অপমান আমি কখনো সহ্য করিনি। ল্যাপটপটা বন্ধ করে মাথা নিচু করে আমি কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেলাম। পিছনে পড়ে রইল আমার কঠোর পরিশ্রম আর শিখা চৌধুরীর অহংকার হাসির প্রতিধ্বনি। এই অপমানের পর কেটে গেছে প্রায় 2 মাস। আমি শিখা ম্যামের থেকে যতটা দূরে সম্ভব ততটা বজায় রেখে চলতাম। উনি আমাকে অপমান করার কোনো সুযোগ ছাড়তেন না। কিন্তু নিয়তি যে ব্যাক সেজে অন্য একটা নাটক লিখেছিল তা আমরা কেউই জানতাম না। আমার মা আর শিখার মা হসপিটালে একই কেবিনে ভর্তি হয়েছিল। মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল আর শিখার মায়ের অ্যাপেন্ডিক্স। সেখানে ওনাদের আলাপ হয় এবং তারা জানতে পারেন তারা পুরনো দিনের দূর সম্পর্কের আত্মীয়। সবচেয়ে বড় কথা, শিখার ঠাকুরদা মারা যাওয়ার আগে একটা উইল করে গিয়েছিলেন। শিখাকে 25 বছরের মধ্যে বিয়ে করতে হবে, নয়তো তার নামের কোটি কোটি টাকার সম্পত্তি ট্রাস্টের অধীনে চলে যাবে। শিখার বাবা মা আমার অমায়িক ব্যবহার এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মা আমাকে কেঁদে কেটে রাজি করান। এদিকে শিখা তার সম্পত্তি বাঁচাতে এবং বাবার জেদের কাছে হার মেনে বিয়েতে রাজি হয়ে যায়। তবে মনে মনে আমার প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। সেভাবে আমি টাকার লোভেই বিয়েতে রাজি হয়েছি। বিয়ের রাতে আমাদের ফুলশয্যার ঘরটা সুন্দর করে সাজানো ছিল। আমি শেরওয়ানি পরে খাটের এক কোণে বসেছিলাম। শিখা তার ভারী লেহেঙ্গা আর গয়না পরে ঘরে ঢুকল। ওনার চোখে কোনো লজ্জাবোধ ছিল না, ছিল শুধু জ্বলন্ত আগুন আর অহংকার। ও দরজাটা লক করে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। ওনার হাতের দামি পারফিউমের গন্ধটা আমার খুবই চেনা, অফিসের সেই চেনা চণ্ডীরূপ। কি মিস্টার দীপ, খুব তো আনন্দ হচ্ছে তাই না? একটা সস্তা ঘরের মিডিওকার ছেলে আজ এই কোটিপতি শিখা চৌধুরীর স্বামী হয়ে গেল। ভেবেছো এই বিয়েটা করে তুমি আমার উপর রাজত্ব করবে বা আমার সম্পত্তির ভাগ পাবে? শিখা, আমি টাকার লোভে বিয়েটা করিনি। আমার মায়ের ইচ্ছায়। জাস্ট শাট আপ। তোমার ওই ইমোশনাল ড্রামা অফিসে দেখাবে, এখানে নয়। ভালো করে শুনে রাখো দীপ, অফিসে তুমি আমার জুনিয়র স্টাফ ছিলে, আছো এবং থাকবে। আর এই ঘরের ভেতরেও তুমি আমার পায়ের জুতো হয়েই থাকবে। ভুলেও কোনোদিন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে না। তুমি থাকবে ওই মেঝেতে আর আমি খাটে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে মেঝেতে একটা চাদর আর বালিশ টেনে শুয়ে পড়লাম। ঠিক আছে শিখা, আমি জোর করায় বিশ্বাসী নই। তুমি যেভাবে কমফর্ট ফিল মনে করো সেভাবেই থাকবে। তবে একটা কথা মনে রেখো, অহংকার কিন্তু কারো চিরদিন থাকে না। আমার অহংকার ভাঙার ক্ষমতা তোমার মতো কাঙালের নেই দীপ। লাইটটা অফ করো, আমার ঘুম পাচ্ছে। আমি লাইটটা অফ করে মেঝেতে শুয়ে পড়লাম। জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের দেওয়ালে পড়ছিল। খাটের উপর শুয়ে থাকা এক রূপবতী অহংকারী নারী আমার স্ত্রী, কিন্তু আমাদের মাঝখানে বয়ে যাচ্ছে এক অতলান্তিক হিমশীতল দূরত্ব। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অহংকারী ম্যাডামকে আমি কোনোদিন নিজের থেকে আপন করতে যাব না, যতক্ষণ না সে তার নিজের ভুল বুঝতে পারছে। বিয়ের প্রথম সকাল। মেঝেতে শুয়ে থাকার কারণে আমার পিঠটা বেশ ব্যথা করছিল। চোখ মেলতেই দেখলাম শিখা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে চিরুনি চালাচ্ছে। পরনে ওনার সেই চেনা কর্পোরেট ফরমাল শাড়ি, মুখে বিন্দুমাত্র নববধূর আভা নেই, বরং চেনা সেই গাম্ভীর্য। আমি উঠে বসে হাই তুলতেই শিখা আয়নার মধ্যে দিয়ে আমার দিকে তাকালো। ওনার চোখে এক অদ্ভুত তাচ্ছিল্য। গুড মর্নিং মিস্টার দীপ। আশা করি মেঝেতে শুয়ে খুব একটা কষ্ট হয়নি। অভ্যাস করে নিন, কারণ আগামী দিনগুলো আপনার এভাবেই কাটবে। আর হ্যাঁ, ঘড়ির দিকে তাকান, 8:45 বাজে। 9:30টার মধ্যে আমাদের অফিসে পৌঁছতে হবে। আমি জানি শিখা, তবে মা বাবা হয়তো ভাবছেন আমরা নতুন দম্পতি হিসাবে আজ একটু দেরিতে উঠব কিংবা বাড়িতে থাকব।
ওনাদেরকে কি জবাব দেবে? ওনারা আমার বাবা মা, সো ওনাদের হ্যান্ডেল করার দায়িত্ব আমার। আর অফিসে কিন্তু ভুলেও কাউকে বুঝতে দেবেন না যে আমাদের বিয়ে হয়েছে। আমি চাই না অফিসের লোকজন জানুক যে শিখা চৌধুরী একজন সাধারণ জুনিয়র ডিজাইনারকে বিয়ে করেছে। অফিসে আপনি আমার স্টাফ, আমি আপনার বস, দ্যাটস ইট। আমি আর কোনো তর্ক করলাম না, চুপচাপ ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। ব্রেকফাস্ট টেবিলে বাবা মা যখন আমাদেরকে একসঙ্গে অফিস যাওয়ার কথা শুনলেন, ওনারা একটু অবাক হলেও শিখার কাজের প্রতি নিষ্ঠা ভেবে কিচ্ছু বললেন না। কিন্তু গাড়িতে ওঠার পর থেকে অফিস পর্যন্ত শিখা আমার দিকে একটা বারও তাকালো না, যেন আমি ওর চেনা কেউ নই, স্রেফ একজন ক্যাব ড্রাইভার। অফিসে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। শিখা যেন প্রমাণ করতে চাইছিল যে বিয়ের পরেও সে আমার উপর সমানভাবে ছড়ি ঘটাতে পারে। অন্য দিনের চেয়ে আজ কাজের চাপ আরও বাড়িয়ে দিল আমার উপর। বিকেলের দিকে একটা জরুরি ফেব্রিক স্যাম্পল চেক করার জন্য আমাকে স্টোর রুমে যেতে হয়েছিল। স্টোর রুমটা ছিল অফিসের একদম নিচের তলায়, যেখানে একটু অন্ধকার এবং লোক চলাচল কম। কিছুক্ষণ পর হঠাৎ করেই সেখানে খোদ শিখা চৌধুরী এসে হাজির হলেন, ওনার হাতে একটা ফাইল। দীপ, এই স্যাম্পলগুলো এতক্ষণ ধরে কি দেখছেন? আপনার কাজের স্পিড দিন দিন কমছে কেন? নাকি ধরে নিয়েছেন বসের বর হয়ে গেছেন বলে 7 খুন মাফ? শিখা, দয়া করে অফিসে পার্সোনাল লাইফ টেনে এনো না। আমি আমার কাজটাকে মন দিয়েই করছি। এই ফেব্রিকটার কোয়ালিটি একটু ফল্টি আছে, তাই চেক করছি। আমাকে শেখাতে আসবেন না, আমি যা বলছি সেটা। শিখা কথা শেষ করার আগেই ওনার হাই হিল জুতোটা স্টোর রুমের মেঝেতে থাকা একটা আলগা তেলের উপরে পিছলে গেল। ওনার হাত থেকে ফাইলটা ছিটকে পড়ল এবং উনিও ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়ে যাচ্ছিলেন। ঠিক ওনার পিছনে ছিল লোহার একটা ভারী র্যাক, যেটার কোণটা ছিল ভীষণ ধারালো। সেখানে মাথা লাগলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ফাইলটাকে ফেলে দিয়ে ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলাম এবং অন্য হাতটা ওনার মাথার পিছনে আলতো করে রাখলাম, যাতে ওনার মাথায় কোনো চোট না লাগে। ঝড়ের গতিতে শিখা আমার বুকের মধ্যে এসে পড়ল। ওনার বন্ধ চোখ দুটো ভয়ে কেঁপে উঠছিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো স্টোর রুমটা স্তব্ধ হয়ে গেল। আমি ওনার কোমরে হাত দিয়ে ওনাকে শক্ত করে ধরে রেখেছিলাম। শিখা আস্তে আস্তে চোখ খুলল। ওনার চোখ দুটো আমার চোখের খুবই কাছে। এই প্রথম আমি ওনার চোখে অহংকার নয়, বরং এক ধরনের অসহায়ত্ব আর ভয় দেখতে পেলাম। ওনার দ্রুত হৃস্পন্দন আমি নিজের বুকে অনুভব করতে পারছিলাম। আপনি ঠিক আছেন তো ম্যাম? চোট লাগেনি তো? শিখা আমার মুখের দিকে তাকিয়ে কেমন যেন আচ্ছন্ন হয়ে গেল। ওনার চেনা রুক্ষতা যেন কয়েক মুহূর্তের জন্য কোথায় হারিয়ে গেল, কিন্তু সামলে নিতে ওনার বেশি সময় লাগলো না। নিজেকে ঝটকা দিয়ে আমার বুক থেকে সরিয়ে নিল। ওনার গাল দুটো কেমন যেন একটু লাল হয়ে উঠেছিল, যা ওনার ফর্সা ত্বকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। হ্যাঁ, ঠিকই আছে, হ্যান্ডেল ছেড়ে দিন। আর থ্যাঙ্কস। ওয়েলকাম ম্যাম। তাছাড়া বসের খেয়াল রাখা তো জুনিয়রের দায়িত্ব, তাই না? শিখা আর কোনো কথা না বলে ছিটকে পড়া ফাইলটাকে তুলে নিয়ে প্রায় দৌড়ে স্টোর রুম থেকে বেরিয়ে গেল। আমি শুধু ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসলাম। অহংকারী রানীর দুর্গে প্রথম আঘাতটা লেগে গেছে। সেদিন রাতে বাড়ি ফেরার পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করল। মাঝরাতের দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামল, সঙ্গে বজ্রপাত। আমি যথারীতি মেঝের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করেই খাট থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। আমি ধরফর করে উঠে বসলাম। 0 ওয়াটের আবছা আলোয় দেখলাম শিখা কম্বলটাকে গায়ের মধ্যে জড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে। ওনার শরীরটা কাঁপছে। আমি খাটের পাশে গিয়ে ওনার কপালে হাত দিলাম। ওরে বাবা, গা যেন পুড়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর। শিখা, এই শিখা, আরে এই শিখা, চোখ খোলো, তোমার তো প্রচণ্ড জ্বর। আরে এত জ্বর এলো কি করে? শিখা চোখ মেলার চেষ্টা করল।
ওনার ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড জ্বরের ঘোরে ওনার অহংকার যেন কর্পূরের মতো উড়ে গেছে। ও আমার হাতটা শক্ত করে ধরে ফেলল, যেন কোনো একচিলতে আশ্রয়ের খোঁজে। দীপ, খুব খুব ঠান্ডা লাগছে, মাথাটা ফেটে যাচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আর একটা মুহূর্ত দ্বিধা করলাম না। বাথরুম থেকে জল আর সুতির কাপড় নিয়ে এলাম। সারা রাত ধরে আমি ওনার মাথায় জলপট্টি দিতে লাগলাম। ওনার গায়ের ভারী কম্বলটা ঠিক করে দিলাম জ্বরের ঘোরে। ও বারবার আবল তাবল বকছিল, আর আমি ওনার মাথায় হাত বুলিয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করছিলাম। ভোর 4টের দিকে ওনার জ্বরটা একটু কমল। ও গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু ওনার হাতটা তখনও আমার হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরেছিল। আমি ওনার মুখের দিকে তাকালাম। এই শান্ত নিরপরাধ মুখটার পিছনে কিভাবে এত অহংকার লুকিয়ে থাকে আমি ভেবে পেলাম না। এই প্রথম ওনার প্রতি আমার মনে এক অদ্ভুত মায়া কাজ হতে শুরু করল। আমি ওনার পাশে খাটের কোণেই বসে ওনার হাতটা ধরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন জানালা দিয়ে ভোরের আলো শিখার মুখে পড়ল, ও ধীরে ধীরে চোখ খুলল। শরীরটা ওনার অনেকটাই হালকা লাগছিল। ও দেখল ও নিজের বিছানায় শুয়ে আছে, আর ওর এক হাত শক্ত করে ধরে খাটের নিচে মেঝেতে মাথা রেখে ঘুমিয়ে আছি আমি। ওনার কপালে তখন একটা ভেজা কাপড় রাখা। শিখা বুঝতে পারল গত রাতে আসলে কি ঘটেছিল। যে ছেলেটাকেও প্রতিটা পদে পদে অপমান করছে, সস্তা বলে উপহাস করেছে, সেই ছেলেটাই নিজের ঘুম বিসর্জন দিয়ে সারা রাত ওনার সেবা করেছে। ওনার চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ও খুব সাবধানে, যাতে আমার ঘুম না ভেঙে যায়, ওনার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ওনার সামান্য নাড়াচাড়াতেই আমার ঘুমটা ভেঙে গেল। শিখা, চোখ খুলেছে? কেমন লাগছে এখন? জ্বরটা কমেছে? আমি ওনার কপালে হাত দিতে গেলাম। শিখা এবার আর আমার হাতটাকে সরিয়ে দিল না। ও চুপচাপ স্থির হয়ে বসে রইল। ওনার চোখে আজ কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত অপরাধবোধ। জ্বরটা কমেছে। তুমি তুমি সারা রাত ঘুমাওনি আমার জন্য? ও ও কিছু না, তুমি আমার স্ত্রী, আর তার চেয়েও বড় কথা তুমি একজন মানুষ। অসুস্থ মানুষকে ফেলে ঘুমানো আমার স্বভাব নয়। হ্যাঁ, যাই হোক, তুমি রেস্ট নাও। আমি মাকে বলে তোমার জন্য একটু গরম স্যুপ আর ওষুধ নিয়ে আসছি। আজ অফিসে যাওয়ার কোনো দরকার নেই, আমি ছুটি ম্যানেজ করে নেব। আমি খাট থেকে উঠে দাঁড়াতেই শিখা আমার শার্টের হাতাটা পিছন থেকে আলতো করে টেনে ধরল। আমি অবাক হয়ে পিছনে ফিরলাম। দীপ, আই এম সরি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, অফিসেও আর এই ঘরেও। আমি খুব সেলফিশ। আমি ওনার দিকে তাকালাম। ওনার চোখের জল আর এই সরল স্বীকারোক্তি আমার বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করে দিল। আমি ওনার সামনে এসে ওনার মুখোমুখি বসলাম। ওনার চোখের জলটা আলতো করে হাত দিয়ে মুছিয়ে দিলাম। ওনার শরীরটা আমার ছোঁয়ায় হালকা কেঁপে উঠল। অতীত নিয়ে ভেবে লাভ নেই শিখা, আমি তোমার ভিতরের আসল মানুষটাকে দেখতে চেয়েছিলাম। এই যে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ, এটাই আমার কাছে অনেক। এখন সব চিন্তা বাদ দিয়ে চুপচাপ রেস্ট নাও তো। শিখা আমার দিকে তাকিয়ে রইল। ওনার চোখের গভীরতা যেন বলছিল যে ওনার মনে শক্ত বরফটা এবার গলতে শুরু করেছে। অহংকারী ম্যাডাম এবার আস্তে আস্তে একজন ভালোবাসার মানুষে রূপান্তরিত হতে চলেছেন। শিখা সুস্থ হয়ে অফিসে ফেরার পর অফিসের পরিবেশটা কেমন যেন বদলে গেছে। সেই চণ্ডী রূপ যেন কোথায় হারিয়ে গেছে। বিশেষ করে আমার প্রতি ওনার আচরণে আকাশ পাতাল তফাৎ। আজ দুপুরে আমি আমার ডেস্কে একটা নতুন ক্যাটালগ তৈরি করছিলাম। হঠাৎ করেই আমার ফোনের ইন্টারকমটা বেজে উঠল। ওপাশ থেকে শিখার চেনা গলা, তবে ভীষণ নরম। দীপ, একটু আমার কেবিনে আসবেন প্লিজ। আমি ফাইলটা নিয়ে ওনার কেবিনে ঢুকলাম। আগে যেখানে বুকটা ঢিপ ঢিপ করতো, আজকে সেখানে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
কেবিনে ঢুকতেই দেখলাম শিখা ল্যাপটপ ছেড়ে সোজা আমার দিকে তাকিয়ে হাসলেন। ওনার সে মায়াবী হাসি আমি আগে কখনো দেখিনি। ম্যাম, নতুন ক্যাটালগটা রেডি, আপনি একটু চেক করবেন? দীপ, এখানে তো কেউ নেই, এখনো ম্যাম বলে ডাকছো কেন? আর হ্যাঁ, ফাইল পরে দেখা যাবে, আগে বলো তুমি লাঞ্চ করেছো? না ম্যাম, মানে শিখা, এখনো করা হয়নি, একটু কাজ বাকি ছিল। আমি জানতাম তুমি নিজে খেয়াল রাখো না। এই নাও, আজ আমি বাড়ি থেকে তোমার প্রিয় আলু পোস্ত আর চিকেন কষা রান্না করে এনেছি। মা বলছিল তুমি এগুলো ভালোবাসো, আমরা একসাথেই লাঞ্চ করব। ঠিক এমন সময় ওনার কেবিনের কাঁচের দরজা দিয়ে আমাদের সিনিয়র কলিগ বিকাশবাবু ফাইল সই করাতে ঢুকতে যাচ্ছিলেন। উনি দেখলেন যে খোদ লেডি হিটলার নিজের হাতে দীপকে টিফিন বক্স থেকে খাবার বের করে দিচ্ছেন এবং হাসি মুখে দুজনে কথা বলছেন। বিকাশবাবু দরজায় নক করতে গিয়েও হাত গুটিয়ে নিলেন। ওনার চোখ তখন চড়ক গাছ। উনি উল্টো পায়ে হেঁটে গিয়ে বাকি কলিগদেরকে ফিসফিস করে বলতে লাগলেন সমস্ত কথা। আরে ভাই, কেয়ামত এসে গেছে, ম্যাম দীপের সাথে হাসি মুখে লাঞ্চ করছেন, এরকম আরও অনেক কথা। আমি আর শিখা জানালার ওপাশে ওদের ভেবাচেকা খাওয়া মুখ দেখে একে অপরের দিকে তাকিয়ে হেসেই খুন হলাম। কাজের ফাঁকে বিকেলবেলায় শিখা আমাকে মেসেজ করলো, একটু ক্যাফেটেরিয়ায় এসো, কফি খাবো। আমি ক্যাফেটেরিয়ার একদম কোনার টেবিলটায় গিয়ে বসলাম, যেখানে বিকেলের রোদটা এসে পড়ে। শিখা দুটো কফির মগ হাতে নিয়ে এসে আমার উল্টো দিকে বসল। ওনার পরনে একটা নীল রঙের শাড়ি, ওনাকে অসম্ভব সুন্দর লাগছিল। দীপ, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? হ্যাঁ বলো, কি জানতে চাও? আমি যখন তোমাকে সবার সামনে অত অপমান করতাম, সস্তা বলে কথা শোনাতাম, তোমার কি আমার উপর খুব রাগ হতো? মনে হতো না যে এই মেয়ের মুখ আর কোনোদিন দেখবো না? আমি একটু হাসলাম। ওনার টেবিলের উপরে রাখা হাতটার উপর আলতো করে আমার হাতটাকে রাখলাম। আমার ছোঁয়ায় শিখা একটু কেঁপে উঠল, কিন্তু হাতটাকে সরিয়ে নিল না। ওনার ফর্সা গাল দুটো আবার সে চেনা লাল আভায় ভরে উঠল। রাগ যে হয়নি তা নয় শিখা, তবে আমার রাগটা তোমার উপরে ছিল না, ছিল তোমার ওই অহংকারী মুখোশটার উপর। আমি জানতাম এই মুখোশটার আড়ালে একটা সুন্দর নরম মনের মেয়ে লুকিয়ে আছে, যে মেয়েটা নিজের মাকে ভালোবাসে, যে মেয়েটা পরিস্থিতির চাপে পড়ে নিজেকে শক্ত রেখেছে। আর আজকে দেখো, আমার সেই বিশ্বাসটাই সত্যি হলো। শিখা আমার হাতের দিকে তাকালো, তারপর ওনার অন্য হাতটা এনে আমার হাতের উপরে রাখলো। তুমি এত ভালো কেন দীপ? আমি সত্যিই তোমাকে এক চিলতে সস্তা এডুকেশন বলে ভুল করেছিলাম। আসলে শিক্ষার আসল আলো তো তোমার ভেতরে, যা আমাকে অহংকার মুক্ত হতে শিখিয়েছে। আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ ইউ। ক্যাফেটেরিয়ার মৃদু আলো আর বিকেলের শান্ত পরিবেশে আমাদের হাতের উপর হাত রাখা আর চোখের ভাষা যেন এক অপার্থিব রোম্যান্টিক আবহ তৈরি করল। আমরা ভুলে গেলাম যে আমরা অফিসে আছি, ভুলে গেলাম আমাদের চারপাশের দুনিয়াটা। অফিস থেকে বাড়ি ফেরার পর রাতের পরিবেশটা এখন সম্পূর্ণ অন্যরকম। সেই ঠান্ডা বিষাক্ত দূরত্ব এখন উধাও। রাত 11টা বাজে। আমি যথারীতি মেঝেতে চাদর পাততে যাচ্ছিলাম। শিখা বাথরুম থেকে নাইট ড্রেস পরে চুল মুছতে মুছতে বেরোলো। ও আমাকে মেঝেতে বিছানা পাততে দেখে সোজা এসে আমার হাত থেকে চাদরটাকে কেড়ে নিল। এটা কি হচ্ছে মিস্টার দীপ? প্রতিদিন এই মেঝেতে শোয়ার নাটকটা বন্ধ করা যায় না? কেন? তুমি তো বিয়ের রাতে বলেছিলে আমি তোমার পায়ে জুতো হয়ে মেঝেতে থাকব, আর তুমি খাটে। বসের হুকুম কি কখন আমি অমান্য করতে পারি? শিখা আমার কথা শুনে মুখটাকে ছোট করে ফেলল। ওনার চোখে জল এসে গেল, আর একটা মুহূর্ত না ভেবে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। ওনার ভেজা চুলের সুবাস
আমার শরীরের উষ্ণতা আমার বুকের উপর আছড়ে পড়ল। ওনার দুহাত আমার পিঠের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরেছিল। প্লিজ দীপ, ওই পুরনো কথাগুলো বলে আমাকে আর শাস্তি দিও না। আমি খুব অন্যায় করেছি। আমি আমার সব অহংকার তোমার পায়ে বিসর্জন দিয়েছি। এই ঘরের বস আমি নই দীপ। এই ঘরের এবং আমার মনের একমাত্র রাজা তুমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর ওই মেঝেতে শোবে না, তোমার অধিকারই খাটে আমার পাশে। আমি ওনার পিঠে হাত রাখলাম, ওনাকে আরও একটু নিজের বুকের সাথে চেপে ধরলাম। ওনার কান্না থামানোর জন্য ওনার চিবুকটা আলতো করে ধরে ওনার মুখটাকে উপরে তুললাম। ওনার ভেজা চোখ আর লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো এই রাতে এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছিল। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি শিখা, আর মেঝেতে শোয়ার কোনো শখ আমার নেই। আমি ওনাকে আলতো করে কোলে তুলে নিলাম। শিখা ভয়ে আর লজ্জায় আমার গলায় নিজের হাত দুটোকে পেঁচিয়ে ধরল। আমি ওনাকে খাটের মাঝখানে শুইয়ে দিলাম। ওনার কপালে আলতো করে আমার ঠোঁটটাকে ছোঁয়ালাম। শিখা চোখ দুটোকে বন্ধ করে এক অদ্ভুত তৃপ্তিতে শিউরে উঠল। সেই রাতে জানালা দিয়ে আসা মৃদু হাওয়া আর চাঁদের আলো আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। অহংকারী ম্যাডাম এখন পুরোপুরি এক প্রেমময় স্ত্রী, যে তার স্বামীর বুকে নিজের সমস্ত জগৎ খুঁজে পেয়েছে। পরের দিন সকালে আমরা যখন অফিসে গেলাম, আমাদের চেহারায় এক অদ্ভুত খুশির ছোঁয়া ছিল। কিন্তু দুপুরের দিকে এমডি স্যার অর্থাৎ শিখার বাবা আমাদের দুজনকে ওনার কেবিনে ডাকলেন। ওনার সামনে একটা ফাইল খোলা ছিল এবং ওনার মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছিল। শিখা আর আমি কেবিনে ঢুকলাম। কি হয়েছে বাবা, এত গম্ভীর হয়ে আছো কেন? এমডি স্যার ফাইলটাকে বন্ধ করে আমাদের দিকে তাকালেন। ওনার চোখে একাধারে রাগ এবং দুঃখ। শিখা, দীপ, তোমরা কি ভেবেছো আমি বোকা? তোমরা যে বিয়ে করেছো এবং একই বাড়িতে থাকছো এটা আমি জানি, কারণ আমি তোমাদের এই বিয়েটা ঠিক করেছিলাম। কিন্তু অফিসে তোমরা যে নাটকটা করছো সেটা আমার কানে এসেছে। শিখা, তুমি নাকি দীপের সঙ্গে কেবিনে লাঞ্চ করছো, ওনাকে নিয়ে ক্যাফেটেরিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকছো। অফিসের বাকি স্টাফরা অলরেডি কানাঘুষি শুরু করেছে যে ডিপার্টমেন্টাল হেড একজন জুনিয়র স্টাফের সঙ্গে প্রেম করছে। এতে কোম্পানির ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। বাবা, দীপ শুধু জুনিয়র স্টাফ নয়, ও আমার হাজবেন্ড, আর আমি ওনাকে ভালোবাসি। সেটা ঘরের ভেতর শেখা, অফিসের বাইরে নয়। কোম্পানির একটা পলিসি আছে, একই ডিপার্টমেন্টের স্বামী স্ত্রী এভাবে কাজ করতে পারে না। বিশেষ করে একজন যখন বস আর অন্যজন জুনিয়র, এতে কাজের নিরপেক্ষতা নষ্ট হয়। তাই আমি ডিসিশন নিয়েছি, হয় দীপকে অফিস থেকে ইস্তফা দিতে হবে, আর নয়তো তোমাকে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়ে অন্য ব্রাঞ্চে চলে যেতে হবে। তোমরা দুজন একসঙ্গে অফিসে থাকতে পারবে না। বাবার এই কড়া সিদ্ধান্ত শুনে শিখার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমার দিকে তাকালো। ওনার চোখে এক তীব্র আশঙ্কা। আমাদের এই সদ্য গড়ে ওঠার সুন্দর ভালোবাসার উপর যেন এক কর্পোরেট ঝড় আছড়ে পড়ল। এমডি স্যারের কেবিন থেকে বেরোনোর পর থেকে শিখার ছটফটানি বাড়ছিল। ওনার নিজের কেবিনে ঢুকে ও দরজাটাকে লক করে দিল। ওনার চোখে জল, কিন্তু সেই পুরনো জেদটা যেন আবার অন্যভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। আমি ওনার পিছন পিছন কেবিনে ঢুকলাম। বাবা, এটা কি করে করতে পারে দীপ? আমি ফ্যাশন হাউসের হেড, আর তুমি এত ট্যালেন্টেড একজন ডিজাইনার। আমাদের একসাথে কাজ করার কোম্পানিরই লাভ। আমি বাবার এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেব না। আমি দরকার হলে ডিরেক্টরসের বোর্ড মিটিং ডাকবো। শিখার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, শান্ত হও শিখা, প্লিজ শান্ত হও। এমডি স্যার যেটা বলছেন সেটা ওনার বাবার জায়গা থেকে নয়, একজন প্রফেশনাল বসের জায়গা থেকে বলছেন। আর উনি তো ভুল কিছু বলেননি। একটা অর্গানাইজেশনের ডিসিপ্লিন সবার আগে। কিন্তু আমি তোমাকে ছাড়া এই অফিসে এক মুহূর্তও থাকতে পারবো না দীপ। প্রতিদিন লাঞ্চের সময় তোমার ওই হাসি মুখটা না দেখলে, কাজে ফাঁকে কফি খেতে খেতে তোমার হাতটা না ধরলে আমি পাগল হয়ে যাব। আমি কোনো মতেই তোমাকে এই অফিস থেকে রিজাইন দিতে দেব না। তোমাকে কোথাও যেতে হবে না, আর পাগলও হতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শিখা।
আর সেটা আমাদের দুজনের ভবিষ্যতের জন্যই ভালো। শিখা চোখের জল মুছে আমার দিকে তাকালো। ওনার চোখে এক অদ্ভুত আশঙ্কার কৌতূহল। ঠিক তার পরের দিন কনফারেন্স রুমে আবার এক জরুরি মিটিং ডাকা হয়েছিল। কোম্পানির সব সিনিয়র মেম্বার্স, ডিরেক্টরস এবং খোদ এমডি স্যার উপস্থিত ছিলেন। শিখা অত্যন্ত গম্ভীর মুখে বসেছিল। ওনার মন ভালো ছিল না। আমি মিটিংয়ের একদম শুরুতে প্রজেক্টের স্ক্রিনে একটা নতুন প্রেজেন্টেশন অন করলাম। তবে এটা কোনো ড্রেস ডিজাইনার ছিল না, এটা ছিল আমার রেজিগনেশন লেটার। পুরো কনফারেন্স রুম জুড়ে ফিসফিসানি শুরু হয়ে গেল। এমডি স্যার চশমাটা ঠিক করে আমার দিকে তাকালেন। শিখা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু আমি ওনাকে চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকতে বললাম। রেসপেক্টেড ডিরেক্টরস এবং এমডি স্যার, আমি আজ এই ফ্যাশন হাউস থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার পদ থেকে অফিসিয়ালি পদত্যাগ করছি। কোম্পানির পলিসি অনুযায়ী একই ডিপার্টমেন্টের হেড এবং জুনিয়রের পার্সোনাল রিলেশন থাকাটা নিয়মের বাইরে। আর আমি আমার ব্যক্তিগত কারণে কোম্পানির কোনো ক্ষতি হোক তা আমি চাই না। এমডি স্যার একটু মৃদু হাসলেন। ওনার চোখে আমার প্রতি একটা সমীহের ভাব ফুটে উঠল, কিন্তু নাটক তখনও বাকি ছিল। তবে যাওয়ার আগে আমি এই কোম্পানির সাথে একটা নতুন চুক্তি সই করতে চাই। গত 3 মাসে আমি ইন্ডিয়ান এনথিক ইওয়ারের উপর একটা নিজস্ব কালেকশন তৈরি করেছি, যার পুরো সত্তা আমার নিজের। আমি আজ থেকে একজন ফ্রিল্যান্সার এবং একজন স্বাধীন বুটিক অনার হিসেবে কাজ করব। আর আমার প্রথম কালেকশনের এক্সক্লুসিভ লঞ্চিং পার্টনার হিসাবে আমি এই চৌধুরী ফ্যাশন হাউসকে বেছে নিতে চাই। যদি বোর্ড অফ ডিরেক্টর রাজি থাকেন তবে আমরা পার্টনারশিপে কাজ করব। কনফারেন্স রুমে এক মুহূর্তে নীরবতার পর হাততালির ঝড় উঠল। ডিরেক্টররা এক বাক্যে রাজি হয়ে গেলেন, কারণ আমার তৈরি ডিজাইনগুলো ছিল আন্তর্জাতিক মানের। এমডি স্যার নিজের চেয়ার থেকে উঠে এসে আমার পিঠ চাপড়ে দিলেন। ওয়েল ডান দীপ। আমি জানতাম তুমি শুধু একজন ভালো ছেলেই নও, একজন অত্যন্ত দূরদর্শী বিজনেসম্যানও বটে। তোমার এই ম্যাচুরিটি আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে তুমি এই অফিসে স্টাফ নও, এই কোম্পানির সবচেয়ে বড় বিজনেস পার্টনার। শিখা দূর থেকে আমার দিকে তাকিয়েছিল। ওনার চোখ দুটো খুশির জলে টলমল করছিল। যে অহংকারী ম্যাডাম একদিন আমার ইংরেজি উচ্চারণ নিয়ে ঠাট্টা করেছিলেন, আজ তিনি আমার যোগ্যতায় গর্বে বুক ফুলিয়ে আসছেন। অফিসের পার্টনারশিপ ডিড সই হওয়ার পর বিকেলে আমরা দুজনে অফিসের রুফটপ বা ছাদের ক্যাফে দিকে দাঁড়ালাম। পুরো কলকাতা শহরটার নিচে দেখা যাচ্ছে। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। শিখা নীল পাড় দেওয়া একটা সাদা শাড়ি পরে আমার পাশে এসে দাঁড়ালো। ওনার হাতে দুটো কফির মগ। একটা মগ আমার দিকে বাড়িয়ে দিয়ে আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওনার শরীরে সে চেনা পারফিউমের গন্ধটা আজ আমাকে আরও বেশি মাতাল করে তুলেছিল। তুমি সত্যি খুব অদ্ভুত দীপ। আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল, অথচ তুমি পরিস্থিতিটাকে কত সুন্দর করে হ্যান্ডেল করলে। এখন তো তুমি অফিসের স্টাফ নাও, আমার ইকুয়াল বিজনেস পার্টনার। এবার তোমাকে কিভাবে শাসন করব বলো তো? ওর কোমরে এক হাত জড়িয়ে নিয়ে আরও কাছে টেনে নিয়ে বললাম, কেন? ঘরে তো তুমি এখন আমার উপর শাসন করতে পারো। তবে হ্যাঁ, এখন থেকে অফিসে এলে কিন্তু আমাকে মিস্টার দীপ বা জুনিয়র বলে ডাকা যাবে না। ওরে বাবা, বসের কত অহংকার! তা কি বলে ডাকতে হবে শুনি? মিস্টার পার্টনার? ওনার মুখের খুব কাছে নিজের মুখটাকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, পার্টনার নয়, ডাকবে আমার বর বা আমার দীপ। বলবে তো? শিখা লজ্জায় লাল হয়ে আমার বুকের মধ্যে মুখ লোকালো। বিকেলের পরন্ত রোদ ওনার চুলে আর আমার মুখের উপর এক মায়াবী আলোর বৃত্ত তৈরি করেছিল। আমি ওনার চিবুকটা আলতো করে ধরে ওনার উপরে তুলে ওনার নরম ঠোঁটে আমার ঠোঁটটাকে ডুবিয়ে দিলাম। আমাদের সেই চেনা চুম্বনে কোনো অহংকার ছিল না, ছিল শুধু এক অতলান্তিক ভালোবাসা আর একে অপরকে সম্পূর্ণভাবে আপন করে নেওয়ার আকুলতা। সময় কেটে গেছে আরও 1 বছর। আমাদের পার্টনারশিপে তৈরি নতুন ব্র্যান্ড এখন দেশের 1 নম্বর ফ্যাশন ব্র্যান্ড।
কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আমাদের ঘরের চার দেওয়ালে। আজ রবিবার, সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে আমাদের বিছানায় এসে পড়ছে। আমি চোখ মেলে দেখলাম শিখা আমার বুকের উপর এক হাত রেখে গভীর ঘুমে মগ্ন। ওনার মুখের সেই শান্ত দেবীর মতো রূপটা দেখে আমার বুকটা ভালোবাসায় ভরে উঠল। আজ আমার বুকে কতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি ওনার কপালে আলতো করে চুমু খেতেই ওনার ঘুমটা ভেঙে গেল। ও চোখ মেরে আমার দিকে তাকিয়ে এক স্বর্গীয় হাসি হাসল। গুড মর্নিং আমার জীবন। আজ তো রবিবার, আজ কোনো অফিস নেই, কোনো মিটিং নেই। আজ সারাদিন শুধু তুমি আর আমি। ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, একদম তাই ম্যাম। আজকে সারা দিন আমি আপনার এই ভালোবাসার কাছে বন্দী। দীপ, আমি প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে সেদিন আমি অহংকার করে তোমাকে অপমান করেছিলাম, কারণ সেই অপমানের পথ ধরেই আমি আমার জীবনের সেরা মানুষটাকে, আমার আসল ভালোবাসাকে খুঁজে পেয়েছি। আই লাভ ইউ সো মাচ দীপ। আই লাভ ইউ টু আমার অহংকারী বউ। জানালার বাইরে পাখিদের কলকাকলি আর ঘরের ভিতরে দুই প্রেমিক প্রেমিকার হৃদয়ের স্পন্দন মিলেমিশে একাকার হয়ে গেল। অহংকার যেখানে হেরে গিয়ে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে, সেখানেই তৈরি হয় এমন রূপকথা যা চিরকাল বেঁচে থাকে মনের মণিকোঠায়।